কি ভাবছিলেন এটা লাগাবেন আর গেমসে হাজার হাজার FPS পাবেন, 2 সেকেন্ডে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে, অ্যানিমেশন পানির মতো চলবে, একদম পুরাই মাখন, আর হাজার হাজার বিলিয়ন প্যারামিটারের মডেল ট্রেন করবেন আর এটা স্মুথলি আপনাকে মডেল ট্রেন করে এক্সিকিউট করে দিবে। সত্যি কথা বলতে এনভিডিয়া যেমনে এটারে মার্কেটিং করছে, মার্কেটিং কি আর বলবো, এটার যে প্রেস রিলিজ বা জিটিসি কিনোট ছিল, ওই কিনোটে আমাদের পিসিবি টিমও উপস্থিত ছিল। জেনসেন এইটারে ফুলাই ফাপাই, ভাই বিশাল জিনিস, এটা একটা সুপার কম্পিউটার, আপনার ডেস্কে বসাবেন আর আপনি সব কম্পিউটিং পাওয়ার আপনার ডেস্কে জাস্ট এই ছোট একটা ডিভাইসের মধ্যে। The AI supercomputer, we built an AI supercomputer in 2016. It's called the DGX-1. It was the first version of everything that I've been talking about. 8 Volta GPUs connected with NVLink. It took us billions of dollars to build. And on the day we announced it, DGX-1, there were no customers, no interest, no applause, 100% confusion. Why would somebody build a computer like that? Does it run Windows? Nope. And so we built it anyways. Well, thankfully, a young company, a startup, a nonprofit startup in San Francisco was so delighted to see the computer. They said, "Can we have one?" And I thought, "Oh my gosh, we sold one." But then I discovered it was a nonprofit. But I put a DGX-1 in my car, and I drove it up to San Francisco, and the name of that company is OpenAI. I don't know what the life lesson is there. There are a lot of nonprofits, you know. So next time, but maybe the lesson is this: if a developer reaches out to you and need a GPU. সত্যি কথা বলতে প্রেস রিলিজ থেকে বের হওয়ার 2 দিন পরে কম্পিউটেক্স ইভেন্ট শুরু হয়। তারপরে আমরা MSI, ASUS, Acer এর বুথে যা দেখি যে DGX Spark GB10 সুপার চিপ সহ যেই মিনি সুপার কম্পিউটারটা আছে ওইটা শোকেস করা, বাট ওই টাইমে আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে দেওয়া হয়নি, জাস্ট ডিভাইসটা ধরে চড়ে দেখতে পারবো, দ্যাটস ইট। ওইটাতে জামান ভাইয়ের একটা রিলসও পোস্ট হয়েছে ASUS এর বুথে প্রবাবলি। তো তারপর থেকে অপেক্ষা করতেছিলাম যে এইটা বাংলাদেশে আমরা কবে হাতে পাবো বা এইটা রিলিজের পর আমরা কবে পারচেস করতে পারবো। সো এটা আমরা পারচেস করি নাই, বা আমাদের নিজেদেরও না, এইটা জাস্ট পারচেস করা আমাদের একটা কাস্টমারের জন্য। তিনি একজন বিজনেসম্যান প্লাস টেক এনথুসিয়াস্ট বলতে পারেন। তার একটা US বেসড কোম্পানি আছে, তার কোম্পানির যে ওয়েবসাইট সেটা মূলত কাইন্ড অফ বলতে পারেন অ্যামাজন, নিউ এগের মতো সিমিলার টাইপের। তার এইটা কেনার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা নর্মালি কি করি, কোনো প্রোডাক্ট যখন আমরা পারচেস করি তখন আমরা ওয়েবসাইটে যে প্রাইস চেক করি, স্পেক চেক করি, তারপরে আবার গ্রুপে এসে পোস্ট দেই যে ভাই এই প্রোডাক্টটা কেমন হবে বা কারা ইউজ করতেছেন, এটার সাথে কম্প্যারিজনে আর কোন কোন প্রোডাক্টটা যায় বা এটার থেকে আর বেটার কি অপশন আছে। সো দেখা যায় যে এটা একটা লং প্রসেস। আবার প্রোডাক্ট চুজের পরে সেই প্রোডাক্টটার পেমেন্ট করা, অনলাইন পেমেন্ট করবেন নাকি ফিজিক্যাল পেমেন্ট করবেন, অনেকগুলো চড়াই উতরাই পার হয়ে তারপরে আপনার একটা প্রোডাক্ট পারচেস করতে হয়। সো তার যে উদ্দেশ্য, তার ওয়েবসাইটে একটা করে চ্যাট বক্স থাকবে। চ্যাট বক্সটা কাইন্ড অফ আপনাকে চ্যাট জিপিটি বা জেমিনির মতো একটা ভাইব দিবে। আপনি সিম্পলি তাকে হাই দিবেন, সেটা আপনাকে হ্যালো দিবে, তারপর জিজ্ঞাসা করবে যে আপনার কেমন টাইপের প্রোডাক্ট দরকার বা আপনি অ্যাকচুয়ালি কি জানতে যাচ্ছেন। দেন আপনি আপনার প্রোডাক্টের কোয়েরিটা করবেন। প্রোডাক্টের কোয়েরিটা কেমন হবে, যে আমার একটা 8 কোরের CPU দরকার বা আমি অফিস ওয়ার্কের জন্য আমার এমন একটা ল্যাপটপ প্রয়োজন। সো যখন আপনি কোনো একটা বাজেট লিমিট দিবেন না, সে আপনার পারপাস অনুযায়ী বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি কিছু অফিস ল্যাপটপ সাজেস্ট করবে। দেন আপনি ডিসিশন নেন যে হ্যাঁ প্রোডাক্ট আমি পারচেস করবো, পেমেন্ট মেথড কি। নর্মালি দেখা যায় যে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে পারচেস করতে গেলে পেমেন্টের জন্য আমাদেরকে আলাদা একটা ওয়েব পেজে নিয়ে যাই, বাট তার যে চ্যাট বক্স, ওই চ্যাট বক্সের থ্রুতে আপনি ফুল পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। নট অনলি দিস, আপনার অর্ডারটা হওয়ার পরে এভরি অর্ডার প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে ও আপনাকে একটা মেসেজ দিবে যে হ্যাঁ প্রোডাক্টটা আমরা মাত্র শিপারের কাছে ট্রান্সফার করছি, শিপার থেকে ডেলিভারি পার্সনের কাছে আমরা ট্রান্সফার করছি। দেন রাইডার আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার অ্যাড্রেসে রওনা দিছে, এবং রওনা দিতে কত টাইম লাগবে একদম লাইভ ট্র্যাকিং সহ আপনার চ্যাট বক্সেই A to Z ডিটেলস এই চ্যাট বক্সটা শেয়ার করতে থাকবে। সো আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। ইভেন তিনি বেশ কিছু পারফরমেন্স টেস্টও করছে এবং এটার পারফরমেন্স নিয়ে তিনি স্যাটিসফাইড, বাট তার যে চ্যাট বক্স এই রিলেটেড কোনো ডাটা আমরা ডিসক্লোজ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা আমাদের স্টুডিওতে আমাদের মতো করে একটু টেস্ট করবো, বেঞ্চমার্ক করবো, স্ট্রেস দিয়ে দেখবো যে এটা আপ টু কি পরিমাণ পারফরমেন্স আপনাকে প্রডিউস করে দিবে বা এটা কারা কিনবেন বা কারা কিনবেন না। সো এই নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা।
সো একটা পিসি বা সার্ভার ক্ষেত্রে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাই এটার প্রসেসর কি, ইন্টেল নাকি এএমডি? না ভাই, একটাও না, ইন্টেলও না, এএমডিও না, অ্যাপেলও না। তাইলে কি? দিস ইজ এনভিডিয়া ব্ল্যাকওয়েল জিবি10 সুপার চিপ। অর্থাৎ এটাতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ারই সিপিইউ প্লাস জিপিইউ, অর্থাৎ এটা একটা আর্ম বেসড এসওসি যার সাথে সিপিইউ জিপিইউ র্যাম একসাথে ইন্টিগ্রেটেড। এখন কথা হচ্ছে এই প্রসেসরটার নামের শেষে সুপার চিপ কেন দিল? ওয়েল, জিবি10 এসওসি একটা 10 কোর 10 থ্রেডের এসওসি, বাট এনভিডিয়া করছে কি দুইটা চিপকে পাশাপাশি দিয়ে একসাথে ক্লাস্টার করে দিছে। ওয়েল, দুইটা জিবি10 পাশাপাশি রেখে ইন্টার কানেক্ট করে এটা হয়ে গেছে জিবি10 সুপার চিপ। অর্থাৎ ইন টোটাল এটা এখন 20 কোর 20 থ্রেডের একটা সুপার চিপ বা আর্ম এসওসি বলতে পারেন। সো এই জিবি10 সুপার চিপের ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.9 গিগাহার্টজ পর্যন্ত, যা সিপিইউ এর টিডিপি হইতেছে 140 ওয়াট মাত্র। মানে এতটুকু একটা ডিভাইসের মধ্যে 20 কোর 20 থ্রেডের সিপিইউ প্লাস 140 ওয়াট, নট ব্যাড। সো এবার কথা বলা যাক সিস্টেম মেমোরি বা র্যাম নিয়ে। এসওসিতে নর্মালি কি হয় যে আপনার সিপিইউ জিপিইউ র্যাম এগুলো একসাথে ইন্টিগ্রেটেড থাকে। এনভিডিয়া করছে কি সিপিইউ জিপিইউ একসাথে করছে, আর যে র্যাম বা মেমোরি চিপগুলো আছে এগুলো আলাদাভাবে পিসিবি থ্রুতে চিপের সাথে কানেক্টেড করছে, যার কারণে টোটাল সিস্টেম মেমোরি বা র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X 9400 MTS এর 16 জিবি এর টোটাল 8টা মেমোরি চিপ, অর্থাৎ ইন টোটাল 128 জিবি ইউনিফাইড মেমোরি। এখন ইউনিফাইড মেমোরি কি, যারা অলরেডি ম্যাক ইউজার আছেন সবাই জানেন ইউনিফাইড মেমোরি কি, আর যারা জানেন না তাদের জন্য ইন শর্ট বলে দেয়, ইউনিফাইড মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি যেটা একই সাথে আপনার সিস্টেম মেমোরি হিসেবে ইউজ হবে, আবার আপনার এসওসিতে যে জিপিইউটা আছে ওটার ভিরাম হিসেবেও এই সেম 128 জিবি মেমোরিটাকেও চাইলে ইউটিলাইজ করতে পারবে। আর এই মেমোরি চিপগুলোর টোটাল ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে 304 জিবিপিএস বা 304 গিগাবাইট পার সেকেন্ড। এবার কথা বলা যাক স্পার্কের স্টোরেজ নিয়ে। এখানে প্রাইমারি স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে 4TB PCIe 5.0 NVMe SSD, যার রিড রেট স্পিড 13 জিবিপিএস বাই 10 জিবিপিএস। এখন এটার মধ্যে কি ডেডিকেটেড স্লট আছে কিনা, নাকি এটা মাদারবোর্ডের সাথে সোল্ড আউট করা, এটার কোনো ডিটেলস ইনফরমেশন পাওয়া যায়নি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটাকে চাইলে তো আমরা টিয়ার ডাউন করেও দেখতে পারি, বাট এখানে একটা ইস্যুজ আছে। এই ডিভাইসটা পারচেসের সময় এনভিডিয়া একটা এনডিএ সাইন করাই নিছে যে আপনি যদি এই ডিভাইসটা টিয়ার ডাউন করেন সাথে সাথে এটা লাইসেন্স বাতিল হয়ে যাবে। মানে এনভিডিয়া এর মধ্যে সামথিং কিছু একটা জিনিস সেট করে রাখছে, যার কারণে এটা যদি আপনি টিয়ার ডাউন করেন দেন এই ডিভাইসটা আপনার টোটালি আনইউজেবল হয়ে যাবে বা লকড হয়ে যাবে এমন কিছু একটা। সো ইচ্ছা থাকলেও আমরা এটাকে টিয়ার ডাউন করতে পারতেছি না এনভিডিয়ার কারণে। 4TB স্টোরেজ অনেক ক্ষেত্রে কম হয়ে যায় যদি আপনি লার্জার ক্যাপাসিটির মডেল ট্রেন করতে চান। সেক্ষেত্রে আর কি সলিউশন আছে? আর সলিউশন আছে এই যে এখানে 4টা USB 4 আছে, এটা থ্রুতে আপনি এক্সটার্নাল SSD ইউজ করতে পারবেন। আবার RJ45 10G একটা পোর্ট আছে, চাইলে আপনার স্কিনোলজি টাইপের নেসগুলোকে কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার এন্টারপ্রাইজ গ্রেড যদি স্টোরেজ বা স্যান সলিউশন থাকে ওইগুলোরেও আপনি ডিরেক্ট এটার সাথে কানেক্টেড করে ওইটার স্টোরেজকে আপনি সেকেন্ডারি স্টোরেজ ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। এখন এই টাইপের জিনিস আসলে স্টোরেজ নিয়ে তেমন প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এই টাইপের সিস্টেম সচরাচর বাসায় তেমন খুব বেশি একটা ইউজ হবে না। এটা মেনলি ডাটা সেন্টার বা কর্পোরেট লেভেলের জিনিস। যেহেতু এনভিডিয়া এটাকে একটা মিনি সুপার কম্পিউটার হিসেবে মার্কেটিং করছে, তাই এইখানে আগের মতো আমরা কোনো প্রকার গেমিং বা ভিডিও এডিটিং রিলেটেড বেঞ্চমার্ক করব না। আমরা এখানে মূলত আমাদের এআই মডেল দিয়ে বেঞ্চমার্ক করে দেখব যে ঠিক কত সংখ্যক টোকেন জেনারেশন হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা বরাবরের মতো সব এআই টেস্টে কাস্টম প্রম্পট টেল মি অ্যাবাউট মার্কস ব্যবহার করি, আর সেখান থেকে যে টোকেন পার সেকেন্ড আর ডিউরেশন রেজাল্ট বলা হয়। তাই এখানেও ঠিক একইভাবে আমরা মেজার করে দেখব কি রকম রেজাল্ট পাচ্ছি। আমরা টেস্ট শুরুর আগে এনভিডিয়া DGX Spark GB10 এর সকল সফটওয়্যার আপডেট দিয়ে নিয়েছি যাতে কোনো প্রকার রেজাল্টের এদিক সেদিক না হয়। যেহেতু এটা একটা লিনাক্স সিস্টেম, এখানে এআই মডেলগুলো টিউন করা আর ইউজ করার জন্য আমরা কিছু কমান্ড আর কাস্টম স্ক্রিপ্ট ব্যবহার করব, যেগুলো আমাদের এআই মডেলগুলোর টোকেন পার সেকেন্ড, ডিউরেশন, জিপিইউ ইউসেজ, পাওয়ার কনজাম্পশন আর টেম্পারেচার দেখাবে। এখন দেখি আমরা এখানে কি কি মডেল ইউজ করব। GPT-OSS এর দুইটা মডেল আছে, একটা প্রোডাকশন জেনারেল পারপস আর একটা হাই রিজনিং ইউজ কেসের জন্য, যেটা একটা সিঙ্গেল 80GB জিপিইউ যেমন A100 জিপিইউতে 117 বিলিয়ন প্যারামিটার আর 5.1 বিলিয়ন অ্যাক্টিভ প্যারামিটার নিয়ে ফিট করানো যায়। বলছিলাম GPT-OSS 120 বিলিয়ন, যেটা বর্তমানে সবচেয়ে বড় ওপেন ওয়েট মডেলগুলোর একটা, আর পাশাপাশি এর ছোট ভার্সন GPT-OSS 20 বিলিয়ন, যেটাই 21 বিলিয়ন প্যারামিটার আর 3.6 বিলিয়ন অ্যাক্টিভ প্যারামিটার নিয়ে সিঙ্গেল জিপিইউতে ফিট করানো যায়। বাকি মডেলগুলো একইভাবে শুধু টেস্ট পারপসের জন্য DeepSeek R1 যেটা ওপেন রিজনিং
মডেল, শেষে জেমা 327 বিলিয়ন প্যারামিটার। এখন জিপিটি ও এসএস 120 বিলিয়নের বিগ মডেল রেজাল্ট 2233 টোকেন পার সেকেন্ড 25.98, ডিউরেশন 85.947, জিপিইউ ইউসেজ 90%, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 41.93 ওয়াট। জিপিটি ওএসএস রেজাল্ট স্মল মডেল, টোকেন 1826 টোকেন পার সেকেন্ড 45.95, ডিউরেশন 39.737, জিপিইউ ইউসেজ ম্যাক্সিমাম 90%, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 41.93 ওয়াট। জেমা 327 বিলিয়ন প্যারামিটারের রেজাল্ট বিগ মডেল, টোকেন 1558 টোকেন পার সেকেন্ড 9.62, ডিউরেশন 161.950 এস, ম্যাক্সিমাম জিপি ইউটিলাইজেশন 93%, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 51.33 ওয়াট। জেমা 3 রেজাল্ট স্মল মডেল, টোকেন 1019 টোকেন পার সেকেন্ড 54.71, ডিউরেশন 18.623 সেকেন্ড, ম্যাক্সিমাম জিপি ইউসেজ 89%, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 47.3 ওয়াট মাত্র। ডিপসিক R1 14 বিলিয়ন রেজাল্ট বিগ মডেল, টোকেন 679 টোকেন পার সেকেন্ড 15.39, ডিউরেশন 44.094, জিপি ইউটিলাইজেশন ম্যাক্সিমাম 95%, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 51.70 ওয়াট। ডিপসিক R1 রেজাল্ট স্মল মডেল, টোকেন 1782 টোকেন পার সেকেন্ড 35.05, ডিউরেশন 50.838, জিপি ইউটিলাইজেশন ম্যাক্সিমাম 91% আর ম্যাক্সিমাম পাওয়ার ড্র ছিল 50.78 ওয়াট। আর এই সকল এআই ইন্টেন্সিভ বেঞ্চমার্ক চলাকালীন সময়ে ডিজিএক্স স্পার্কের এভারেজ টেম্পারেচার ছিল 71 ডিগ্রি আর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 74 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সো এই ছিল আমাদের বেসিক কিছু পারফরমেন্স টেস্ট। আসলে আমরা সিস্টেমটাকে তেমন হেভিভাবে টর্চার করার সাহস পাইনি, কারণ এটা অলরেডি একজন পারচেস করে ফেলছে। এখন দেখা গেল যে এটারে হেভি স্ট্রেস দিতে যে এটা নষ্ট হয়ে যাইতেছে। সো ডিজিএক্স স্পার্কের একটা ইনডেপথ পারফরমেন্স টেস্ট ভিডিওতে আসবে উইথ প্রফেশনালস। এখন কথা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কারা কিনবেন বা কারা কিনবেন না। আপনি যদি বলেন যে মডেল ট্রেনিং এর কথা, হ্যাঁ ছোটখাটো মডেল আপনি এটাতে ট্রেন করতে পারবেন, এমন না যে একদমই পারবেন না। এই সিস্টেমটাতে বেশ ক্যাপেবল মডেল ট্রেনিং এর জন্য। কিভাবে? জাস্ট ফর ভিরাম এর কারণে, অর্থাৎ 32 জিবি মেমোরি ক্যাপ হওয়ার কারণে 5090 যে মডেলগুলো ট্রেন করতে পারবেন না, সেই মডেলগুলো অ্যাটলিস্ট আপনি ট্রেনিংটা এই ডিভাইসে শুরু করতে পারবেন। বাট ইন্ডাব্রাদের দেখা যাবে যে ওই মডেল ট্রেন করতে করতে এটার অলমোস্ট এক সপ্তাহ বা এক মাসও লাগা যাইতেছে, কারণ এনভিডিয়া নিজেই ক্লেম করতেছে এটা আপ টু 200 বিলিয়ন প্যারামিটারের মডেল ট্রেন করতে পারবে। হ্যাঁ অ্যাকচুয়ালি পারবে, বাট ওইটার টাইম লিমিট যে কোন জায়গায় যে পৌঁছাবে এটা কেউ বলতে পারবে না। সো এটা মেইনলি পার্সোনাল ডেস্কটপ সুপার কম্পিউটার বললেও এটা কাইন্ড অফ একটা, আমি পার্সোনালি আমার দিক থেকে বলবো যে আপনি যদি কোনো একটা এআই এজেন্ট হোস্ট করতে চান আপনার অফিসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য, দেন দিস ইজ দ্য পারফেক্ট ডিভাইস ইউ ক্যান বাই। কারণ একটা যদি সার্ভারের কথা বলেন, আপনি যদি একটা এআই সার্ভার বসাইতে চান সেখানে আপনার অ্যারাউন্ড 10 থেকে 15 লাখ টাকার খরচ আছে। আর যদি ইলেকট্রিসিটির কথা বলেন, একটা এআই সার্ভারে একটা ব্ল্যাকওয়েল জিপিইউ 600 ওয়াট পাওয়ার কনজিউম করে, একটা এপিক সিপিইউ অলমোস্ট 400 থেকে 450, দেখা যায় যে ইন টোটাল পাওয়ার কনজাম্পশন দাঁড়ায় আপনার 1500 ওয়াটের আশেপাশে। সো 1500 ওয়াটের একটা সার্ভার যদি জাস্ট ছোট একটা চ্যাটবট হোস্ট করার জন্য আপনি ইউজ করেন আর এটা যদি 24/7 রান করেন, দেখা যাবে যে আপনার এক মাসে বিল আসবে 10 থেকে 20,000 টাকার উপরে। সো ইজিলি আপনি আপনার এআই চ্যাটবট বা এআই এজেন্ট বা এআই অ্যাসিস্ট্যান্ট আপনি এই টাইপের ডিজিএক্স স্পার্কগুলোতে হোস্ট করতে পারবেন। এইটা জাস্ট একটা 240 ওয়াটের ডিভাইস। ম্যাক্সিমাম বাইরের কিছু রিভিউতে দেখছি এটা সর্বোচ্চ 260 ওয়াট বা 270 ওয়াটেও যাইতে পারে। আবার এটা যদি আপনি আপনার ডাটা সেন্টারেও রাখেন, এটার পাওয়ার ম্যানেজমেন্টও খুব ইজি টু ইউজ। জাস্ট একটা টাইপ সি দিয়ে এটাকে আপনি পাওয়ার আপ করতে পারবেন ইজিলি। একটা পাওয়ার ব্যাংক দিয়েও আপনি সম্ভবত এটাকে পাওয়ার আপ করতে পারবেন। পাওয়ার ব্যাংকস মিনস পাওয়ার স্টেশনগুলো নিয়ে। সো এইটার ইলেকট্রিসিটি বা ব্যাকআপ নিয়েও আপনার তেমন করে টেনশন করতে হবে না। আবার যদি ডাটা সেন্টার গ্রেড নেটওয়ার্ক সলিউশনের কথা বলেন, তাহলে এখানে এই যে একটা RJ45 10G পোর্ট আছে আর ডুয়েল পোর্টের QSFP28 স্মার্ট কানেক্ট X7 নিক আছে, যেটা এক একটা 200 গিগাবিট করে। বাংলাদেশে অলরেডি এখনো পর্যন্ত মনে হয় না কোনো ডাটা সেন্টারে 400G বা 800G এর কোনো সুইচ আছে। যদি থাকে তাইলে আমাকে একটু ইনবক্স করেন, একটু দেখে আসবো না, এই আর কি। সো এখন কথা বলা যাক এটার প্রাইস নিয়ে। এটার প্রাইস হচ্ছে যে 6,75,000 টাকা যদি আপনি এইটাকে পার্সোনালি পারচেস করে আনতে চান। তাহলে এখন আপনার কথা হচ্ছে ভাই 6,75,000 টাকায় তো আমি একটা 5090 পিসি বিল্ড করতে পারবেন। হ্যাঁ পারবেন, আপনি 6,75,000 টাকা দিয়ে সম্ভবত একটা 5090 পিসি কিনতে পারবেন। বাট আপনি কি ওইটার সাথে কি এই যে 200 যে নিক কিনতে পারবেন? একটা 200 যে নিকের দাম হইতেছে $2500, মানে আপনার 5090 পিসির হাফ টাকা দিয়ে আপনার একটা জাস্ট 200G নিক কেনা লাগবে। এর বাইরে তো আরো অনেক কিছুই আছে। আবার ওই 200G স্মার্ট নিক আপনার কনজিউমার গ্রেড মাদারবোর্ডেও সাপোর্ট করবে কিনা, ড্রাইভার পাবে কিনা, এটা নিয়েও একটা সন্দেহ আছেই। সো 6,75,000 টাকায় আপনি একটা 5090 পিসি অবভিয়াসলি বিল্ড করতে পারবেন। আর এই লেভেলের ভিরাম অর্থাৎ 128GB ইউনিফাইড মেমোরি, যেটা আপনার একই সাথে র্যাম প্লাস জিপিইউ ভিরাম হিসেবে ইউজ হবে, যেটা আপনি আবার আপনার 5090 তে পাবেন না। আর ওই লেভেলের একটা সিস্টেম
সিস্টেম মেনটেন্স করা বেশ হ্যাসেলের, পাওয়ার নিয়ে অনেক ঝামেলা। এর থেকে এমন একটা সলিউশন নিয়ে নেবেন, একটা পাওয়ার স্টেশনে লাগাই রাখবেন, ডাটা সেন্টারে রাখবেন। ডাটা সেন্টারে তো অলরেডি 24/7 ইলেকট্রিসিটির সুবিধা থাকেই, সেখানে আপনি যদি বাসায়ও যদি এটাকে হোস্ট করতে চান, হ্যাঁ ইজিলি একটা পাওয়ার স্টেশনের সাথে কানেক্ট করবেন। এটা লং টাইম, অ্যাটলিস্ট উইদাউট ইলেকট্রিসিটি একটা যদি পাওয়ার স্টেশন দিয়ে আপনি এটাকে পাওয়ার আপ করেন 2 থেকে 3 ঘন্টার মতো অনায়াসে ব্যাকআপ পাবেন। সো ফাইনাল থটস হলো, আপনি যদি মডেল ট্রেনিং এর কথা ভাবেন যে হ্যাঁ আমি লার্জ প্যারামিটারের খালি মডেলই ট্রেনিং করব, তাইলে ভাই দিস ইজ নট ফর ইউ। কারণ এটা আপনাকে লার্জার মডেল ট্রেন করতে হেল্প করবে, বাট একই সাথে আপনার প্রচুর টাইম কিল করবে। সো আপনার ইন্টেনশন যদি হয় মডেল ট্রেনিং করা, তাইলে আমি বলবো যে ভাই একটা ব্ল্যাকওয়েল RTX Pro 6000 নিয়ে নেন। আর আপনার মেইন ইন্টেনশন হয় যদি হ্যাঁ আমি একটা AI এজেন্ট বা AI চ্যাটবট বা একটা AI অ্যাসিস্ট্যান্ট হোস্ট করতে চাই আমার ওয়েবসাইট বা আমার কোনো সফটওয়্যারের জন্য, দেন দিস ইজ দ্য পারফেক্ট ডিভাইস ইউ ক্যান বাই রাইট নাও। সো এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ভাই এই জিনিস আমরা কই থেকে পারচেস করব? এই জিনিস তো বাংলাদেশে পাওয়া যায় না। কে বলছে ভাই বাংলাদেশে পাওয়া যায় না? আগে পিসিবি স্টোর ছিল, এখন সার্ভার বিল্ডার বাংলাদেশ রয়েছে। এই জিনিস সার্ভার বিল্ডার বাংলাদেশে 4টা ইউনিট ইন হাউস স্টকে আছে। সো আপনারা যারা পারচেস করবেন শীঘ্রই পিসিবি স্টোরে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে লিংক, কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস দেওয়া থাকবে। যারা পারচেস করতে চান দ্রুত চলে আসেন। এখন কথা হচ্ছে এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে ভাই 6,75,000 টাকা। ভাই কেমনে কি এত দাম দিয়ে কেমনে কিনবো? কেন কি হয়েছে? দাম কম। ঠিক আছে 6.5 লাখ টাকা। ভাই চলবো না আরো কম। না এতই যখন অডিয়েন্স রিকোয়েস্ট করতেছে যান মাত্র 5,80,000 টাকা। সো যারা যারা এই প্রাইসে DGX Spark GB10 সুপার চিপ সহ NVIDIA ফাউন্ডার এডিশন 4TB স্টোরেজ সহ যারা পারচেস করতে চান, তারা এখনই পিসিবি স্টোর বা সার্ভার বিল্ডার বাংলাদেশে যোগাযোগ করে ফেলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।